সেটা হচ্ছে টেক্সটাইল ফিনিশিংয়ের উপর। টেক্সটাইল ফিনিশিং গুরুত্বপূর্ণ একটা পার্ট। আমরা অলরেডি মিডের আগে অনেক কিছু নিয়ে আলোচনা করেছি, ফাইনালেও আমরা এগুলো নিয়ে আলোচনা করব, যেহেতু আমরা পুরোটা শেষ করতে পারি নাই। ঠিক আছে, তো আমরা আজকে মোটামুটি টেক্সটাইল ফিনিশিং নিয়েই পড়বো আবারও। হ্যাঁ, আসলে টেক্সটাইল ফিনিশিং জিনিসটা কি, কেন করা হয়, এর হচ্ছে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ কী। এখন আমাকে বলেন যে ফিনিশিং কেন করা হয়, টেক্সটাইল ফিনিশিংয়ের কোনো গুরুত্ব আছে? কেন টেক্সটাইল ফিনিশিং কেন গুরুত্বপূর্ণ? আমরা সবাই তো দেখি, তাই না, যে আমরা হচ্ছে গার্মেন্টসে গুরুত্বপূর্ণ একটা জিনিস ব্যবহার করা হয়, সেটা কি বলেন তো? আমরা এই টার্মটার নাম শুনেছি, আয়রনিং অ্যান্ড প্রেসিং, শুনেছি তাই না? আয়রনিং অ্যান্ড প্রেসিং এর উদ্দেশ্য কি বলেন তো? আমি গার্মেন্টস ফিনিশিং এর কথা বলতেছি, বাট আমরা পড়বো হচ্ছে ডাইং এর ফিনিশিং। ঠিক আছে, আচ্ছা, আমরা হচ্ছে এই জন্য বলেছি যে গার্মেন্টসে একটা পার্ট আছে, এটা হচ্ছে আয়রনিং বা প্রেসিং। তারপরে আমরা যাব ভিতরে আয়রনিং প্রেসিং এটা কেন করা হয় বলেন তো? আমরা যে গার্মেন্টসে যে প্রোডাক্টটা তৈরি করি, প্রোডাক্টটা তৈরি করা অনেকগুলো ধাপ আছে, তাই না? যেমন আমরা কি করি গার্মেন্টসে, প্রথমে কি করি, শুরুতে কি করা হয়, অনেকগুলো ধাপ। বেসিক, যেমন বেসিক ব্লক ধারণা আছে। মানে এক কথায় অনেকগুলো ধাপ আছে, যেমন ক্যাট সিস্টেম, মার্কার আছে, মার্কার থেকে কি করা হয়, তারপর কি কাটিং করা হয়, সুইং করা হয়। তো অনেকগুলো প্রসিডিউর আছে। যখন একটা কাপড় হচ্ছে সুইং করা হয়, কাপড়ের বিন্যাসটা কিন্তু ঠিক থাকে না। তো এই জন্য কাপড়ের বিন্যাস, যেমন আমরা কি করি, কাপড় যখন নতুন কাপড় কিনি, কাপড় যখন হচ্ছে কি কাপড় কেচে দেই, ওয়াশ করার পরে কি হয়, দেখা যায় যে কাপড় হচ্ছে ভাঁজ পড়ে। সেই ভাঁজটার নাম হচ্ছে কি, আমরা যেটাকে টেক্সটাইলের ভাষায় কি বলা হয় ভাঁজকে, সেটাকে বলা হয় ক্রিজ ফরমেশন। ক্রিজ ফরমেশন আমরা নাম শুনেছি, তাই না? আরেকটা নাম আছে, কি বলেন তো? শিঙ্কেজ। হ্যাঁ, শিঙ্কেজ। যেমন হচ্ছে কোচকায়ে যাওয়া। তো এই দুটো জিনিস আমরা রিমুভ করার জন্য আমরা কি করি বলেন তো? আয়রন অ্যান্ড প্রেস করি। যখন আয়রন বা প্রেস করা হয়, শিঙ্কেজ বলেন, ক্রিজ ফরমেশন, যত ধরনের ভাঁজ আছে সে ভাঁজগুলো কি হয়ে যায়, দূর হয়ে যায়, ঠিক হয়ে যায়। কারণ কি, আমরা সবসময়, এটার উদ্দেশ্য কি বলেন তো? আমি আসতেছি ফিনিশিংয়ে কেন করা হয়। এখন এই শিঙ্কেজ বা ক্রিজ ফরমেশন দূর না করলে কি হবে, আমরা যখন একটা কাপড় পরবো, শার্ট অথবা টি শার্ট হতে পারে, একটা হতে পারে পাঞ্জাবি হতে পারে, অ্যাপিয়ারেন্স, তাই না? আমরা যখন বাইরে যাই তখন আমরা কি দেখি, যে এই শার্টটা পরা যাবে কিনা, এই শার্টটা কুচকায় আছে কিনা। কেন দেখি? যে অ্যাপিয়ারেন্স। কারণ হচ্ছে মানুষ পছন্দ করে কি, মানুষের ড্রেস আপটা মানুষ পছন্দ করে, যে উনি একজন একটা ড্রেস পরে আসে, এই দেখ শার্টটা হচ্ছে কেমন যেন কোচকানো, পাঞ্জাবি পরে আসে, পাঞ্জাবিটা আয়রন করে নেই। আমরা বলি কি না? আমরা কিন্তু বলি। ধরো আমিও যদি পরে আসি, তোমরা কিন্তু বলবা। বাট যেটা করা হয় অ্যাপিয়ারেন্স, কারণ হচ্ছে মানুষের অ্যাপিয়ারেন্স দিয়ে মানুষকে জাজ করা হয় যে এই মানুষের ড্রেস আপ কিন্তু ভালো বা সুন্দর, বা ড্রেস আপের প্রতি একটু কেয়ারশীল, যে না ভালো একটা ড্রেস পরে আসছে বা এরকম। সবার ক্ষেত্রে কিন্তু সেম, আমরা কিন্তু এটা দিয়েই মেজার করি। ধরো তুমি হচ্ছে বিয়ে করতে গেছো, সেই উদাহরণটা আমি একটু দিই। তুমি বিয়ে করতে গেছো, ধরো এমন একটা পাঞ্জাবি পরে গেছো যে পাঞ্জাবিটা মনে করো যে আয়রন করা না, প্রেস করা না, তাহলে কী হবে বলো তো? ওই নতুন জামার কী অবস্থাটা হইবে? বিয়ে বাড়িতে বলা বলি করবে না, আরে নতুন একটা জামাই আসছে, নতুন জামাই আয়সা কী করছে, একটা পাঞ্জাবি পরে আসছে বিয়ের দিন, সে পাঞ্জাবিটা আয়রন করে প্রেস করে, কেমন একটা অবস্থা, বলবে কি না? কারণ বিয়ে বাড়িতে কিন্তু সমালোচনাটা বেশি হয়, তাই না? সো টেক্সটাইল ফিনিশিং দুই ধরনের উদ্দেশ্য আছে। টেক্সটাইল ফিনিশিং কয় ধরনের উদ্দেশ্য? দুই ধরনের। টেক্সটাইল ফিনিশিং কয় ধরনের উদ্দেশ্য? দুই ধরনের, তাই না? টেক্সটাইল ফিনিশিংয়ে দুই ধরনের উদ্দেশ্য আছে, তাই না? কী ধরনের উদ্দেশ্য? একটা হচ্ছে কি ফাংশনাল প্রপার্টিস বৃদ্ধি করা, আর একটা হচ্ছে অ্যাপিয়ারেন্স বৃদ্ধি পাওয়া, তাই না? সেই জিনিসটার কথা বলা হচ্ছে। এখন আসো, এটা তো আমি গার্মেন্টসের ফিনিশিংয়ের কথা বললাম। টেক্সটাইলে যে ফিনিশিং, ডাইংয়ের যে ফিনিশিং করা হয়, ডাইংয়ের তো অনেক ধরনের ফিনিশিং আছে, তাই না? একটা হচ্ছে কি মেকানিক্যাল ফিনিশিং আছে, আর একটা কি কেমিক্যাল ফিনিশিং। তো মেকানিক্যাল ফিনিশিংয়েরও তো অনেকগুলো পার্ট আছে, আমরা ওগুলো জানি। তো ওগুলো নিয়ে আমরা মোটামুটি একটু আলোচনা করব। তাহলে তোমাকে যদি বলা হয় যে টেক্সটাইল ফিনিশিং বলতে কি বোঝায়, তাহলে তুমি কি বলবে বলো তো? কেন? এই যে দেখো, একটু আমরা স্লাইড দেখলে বুঝতে পারবো। টেক্সটাইল ফিনিশিং ইজ এ প্রসেস অথবা টার্ন বলা চলে। কি বলছে দেখেন, আন্ডারগো প্রি ট্রিটমেন্ট, ডাইং। আচ্ছা, আমি বলেছিলাম যে ওয়েট প্রসেসকে 3 ধাপে ভাগ করা হয়। একটা কি বলেছিলাম, নাম্বার 1 হচ্ছে প্রি ট্রিটমেন্ট। প্রি ট্রিটমেন্ট তো কমপ্লিট। তারপরে পরের প্রসেস কি, ডাইং আর প্রিন্টিং, সেই প্রসেসও কমপ্লিট। তারপরে প্রসেস ফিনিশিং, তাই না? এটা মনে রাখতে হবে। তাহলে টেক্সটাইল ফিনিশিং হচ্ছে এমন একটা পার্ট যেটা আফটার ট্রিটমেন্ট করা হয়, তাই না? আফটার ট্রিটমেন্ট প্রসেস না, কারণ প্রি ট্রিটমেন্ট আমরা করে ফেলেছি, ডাইং প্রিন্টিংও করে ফেলেছি। তাহলে আফটার ট্রিটমেন্ট প্রসেসটা হচ্ছে টেক্সটাইল ফিনিশিং। এটা করার মেইনলি দুইটা উদ্দেশ্য। একটা হচ্ছে কি ফাংশনাল প্রপার্টিস, যেগুলো ফাংশনাল প্রপার্টিস বলতে কোনগুলো বোঝায়, যেগুলো হচ্ছে ড্র্যাপ প্রপার্টিস, জিএসএম, স্টিফনেস, এগুলো হচ্ছে ফাংশনাল প্রপার্টিস। আর অ্যাপিয়ারেন্স বলতে সৌন্দর্য বৃদ্ধি করা, যে কাপড়ের সৌন্দর্য বর্ধন করার জন্য টেক্সটাইল ফিনিশিংটা করা হয়।
তাহলে দুই ধরনের উদ্দেশ্য মনে থাকবে। তাহলে এরকম বলা চলা যেতে পারে যে টেক্সটাইল ফিনিশিং ইজ আ প্রসেস হুইচ ডান আফটার ট্রিটমেন্ট আর কি ইটস বেসিড অন কি বলা চলে পারে, বেসিড অন ফাংশনাল প্রপার্টিস, আর একটা হচ্ছে ফাংশনাল প্রপার্টিস অ্যান্ড অ্যাপিয়ারেন্স। ঠিক আছে, মনে থাকবে। এখন আসো অবজেক্টও বলা আছে, দেখো টু ইমপ্রুভ দ্য ফেব্রিক অ্যাট্রাকটিভনেস, অর্থাৎ ফেব্রিকের যে অ্যাট্রাকটিভনেসটা আছে সেটাকে বৃদ্ধি করা হয়। এগুলো আমরা অলরেডি পড়েছি, তাই না? টু ইমপ্রুভ দ্য সার্ভিস অ্যাবিলিটি, এগুলো কিন্তু আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা ইজি কেয়ার ফিনিশ। নাম শুনছো ইজি কেয়ার ফিনিশ? এটা একটা গুরুত্বপূর্ণ টার্ম, সেটা হচ্ছে ইজি কেয়ার ফিনিশ। ইজি কেয়ার ফিনিশ নাম নতুন টার্মটা? হ্যাঁ, ইজি কেয়ার ফিনিশ। টাইংয়ের একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ইজি কেয়ার ফিনিশ। এখন দেখো তোমাদেরকে, আচ্ছা বলো তো কোন কাপড়ে ক্রিস ফর্মেশন বেশি হয়? কোন কাপড়ে ক্রিস ফর্মেশনটা বেশি হয়? কটনে। পলিস্টারে তো আয়রনই করা লাগে না। পলিস্টার যেগুলো শার্ট এগুলো তো আয়রনই করতে হয় না। পলিস্টারটা ওয়ান কাইন্ড অফ যে ছাতার মতো, তাই না? ওগুলো তো তোমার এক করতে হয় না, আয়রন করবা, প্রেসিং করতে হয় না। তোমার ইজি কেয়ার ফিনিশটা করা হয় সাধারণত কটন ফেব্রিকের উপরে। কটন ফেব্রিকের সিঙ্কেজ পার্সেন্টেজ অনেক বেশি, সিঙ্কেজ পার্সেন্টেজ অনেক বেশি। ল্যাকড়া হলে তো আরও বেশি। ওই যে ল্যাকড়া কাপড় মাঝে মাঝে দেখবা যে লম্বা করতেছে আবার কুচকে গেছে, হয় না? এরকম তো হয়। তো মনে রাখবা ইজি কেয়ার ফিনিশের উদ্দেশ্য হচ্ছে টু রিমুভ দ্য আনওয়ান্টেড সিঙ্কেজ, অর্থাৎ কটন কাপড়ে সিঙ্কেজের পরিমাণটা অনেক বেশি থাকে। এই যে সিঙ্কেজের যে পার্সেন্টেজ, এটাকে দূর করার জন্য ইজি কেয়ার ফিনিশ করা হয়। ইজি কেয়ার ফিনিশিংয়ের একটা গুরুত্বপূর্ণ পার্ট। এটাতে কেমিক্যাল ইউজ করে এটা কি করা হয়, ফিনিশিংটা করা হয়। এই ফিনিশিংটা কমপ্লিট করলে, কারণ দেখো আমরা ফিনিশিং যখন করি অনেক কেমিক্যাল ইউজ করি কি না? হ্যাঁ, সফটওয়্যার ইউজ করি। সফটওয়্যার ইউজ করার উদ্দেশ্য কি? ফেব্রিকটাকে সফট করা। ফেব্রিক যদি হার্শ হয় বা হার্ড হয় সেক্ষেত্রে অনেক ধরনের ঝামেলা আছে। কী ধরনের ঝামেলা হতে পারে হার্শ বা হার্ড হইলে? কাস্টমার স্যাটিসফ্যাকশন, অর্থাৎ আমরা যখন কাপড় তৈরি করি, প্রত্যেক গার্মেন্টস ইন্ডাস্ট্রির উদ্দেশ্য থাকে আমরা যে কাপড়টা পরিধান করব, যা অথবা কাস্টমার যদি স্যাটিসফাইড না থাকে তাহলে কী হবে? ওই কাপড় তো মানুষ কিনবেই না, ব্যবহার করবে না। এই জন্য কাস্টমার স্যাটিসফ্যাকশনটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্যই কিন্তু এটা করা হয়। সো ইজি কেয়ার ফিনিশ কেন করা হয় মনে রাখতে হবে। ইজি কেয়ার ফিনিশটা অ্যাপ্লাই করা হয় কটন ফেব্রিকের উপরে। কটন ফেব্রিকের সিঙ্কেজ পার্সেন্টেজ অনেক বেশি। এই সিঙ্কেজ পার্সেন্টেজ দূর করার জন্য ইজি কেয়ার ফিনিশটা করা হয়। ইজি কেয়ার ফিনিশ হচ্ছে দুই ধরনের, ডিউরেবল আর নন ডিউরেবল প্রসেস। কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে ডিউরেবল প্রসেস আর একটা হচ্ছে নন ডিউরেবল প্রসেস। কয় ধরনের? একটা হচ্ছে ডিউরেবল আর একটা হচ্ছে নন ডিউরেবল। ডিউরেবল বলতে কি বোঝায় বলো তো? ডিউরেবল বলতে হচ্ছে কিছু কিছু দেখবা যে কাপড়ে পুরোপুরি সিঙ্কেজটা দূর করা পসিবল হয় না। পসিবল হয়? পুরো একটা ফেব্রিকের মধ্যে যে সিঙ্কেজটা থাকে পুরোটা দূর করা পসিবল হয়? দেখবা যে কটন কাপড়, আমি যেটা পরিলক্ষিত করেছি, যেটা তোমরা পরিলক্ষিত করেছো কিনা জানি না, কাপড় পরার পরে কটন কাপড়েও দেখবা তুমি আয়রন করার পরে পরার পরে একটু পরেই কিন্তু আবার কি হয়ে যায়, জায়গায় ফিরে যায়। এরকম হয় কিন্তু সব শার্টে, এরকম মাঝে মাঝে হয় না? তো এরকমই হচ্ছে কিছু আছে, বুঝছো? এরকম কিছু প্রসেস আছে যেগুলো হচ্ছে কি নন ডিউরেবল আর একটা ডিউরেবল। ডিউরেবল মানে কিছু থেকে যায় আর নন ডিউরেবল মানে একবারে থাকে না, এরকম করা হয়। এটা কেমিক্যাল কিছু প্রসিডিউর আছে, আমরা ভিতরের দিকে যাবো না আর কি। মনে থাকবে যে ইজি কেয়ার ফিনিশটা কোথায় করা হয়, কোন ফেব্রিকের জন্য? কটন ফেব্রিকের জন্য করা হয়। দুই ধরনের প্রসেস আছে, একটা হচ্ছে ডিউরেবল আর একটা হচ্ছে নন ডিউরেবল। ক্লিয়ার? তাহলে টেক্সটাইল ফিনিশিংয়ের উদ্দেশ্য দুইটা, একটা হচ্ছে টু ইমপ্রুভ ফেব্রিক অ্যাট্রাকটিভনেস আর একটা দুই নম্বরটা কি, টু ইমপ্রুভ সার্ভিস অ্যাবিলিটি। ক্লিয়ার? তারপরে আসো ক্লাসিফিকেশন অফ ফিনিশিং। ফিনিশিং কয় ধরনের? ফিনিশিং হচ্ছে দুই ধরনের, তাই না? কি কি? একটা হচ্ছে, আচ্ছা ঠিকই আছে, কেমিক্যাল মেকানিক্যাল, ঠিক আছে, বাট এখানে ফাংশনটা দেখানো হচ্ছে যে এর কাজটা কী কী। ওই যে বললাম না, একটা হচ্ছে ফাংশনাল ফিনিশের যেটা, আর একটা অ্যাস্থেটিক ফিনিশ, ঠিক আছে? আর একটা কি? অ্যাস্থেটিক ফিনিশ। আচ্ছা এখন দেখো অ্যাস্থেটিক ফিনিশের মধ্যে মার্শালাইজেশন একটা দিয়ে আছে। মার্শালাইজেশনের নাম শুনেছো? এটা করার উদ্দেশ্য কি মার্শালাইজেশনের? আমি তোমাদের বলেছিলাম তাই না, মার্শালাইজেশনের জন্য ব্যবহার করা হয় কোন কেমিক্যাল? সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে কি বলো তো? ও স্যার মার্শালাইজ। হ্যাঁ, আমি মার্শালাইজ
স্যার এটা করলে ফেব্রিকের শক্তি বৃদ্ধি পায়, সেতুর ওজনটা বৃদ্ধি পায়, তারপরে আপনার ইসের অ্যাটাক টু ইমপ্রুভ দ্য স্ট্রেংথ এন্ড ইনক্রিজ দ্য লাস্টার না, ইনক্রিজ দ্য লাস্টার বলেছিলাম তো, ইনক্রিজ দ্য লাস্টার মনে রাখবে। হ্যাঁ এই কথা জানো সবাই, যেহেতু চাকরি করি আমরা। মনে রাখতে হবে মার্সালাইজেশনের জন্য আমরা সবসময় সোডিয়াম হাইড্রোক্সাইড যে কেমিক্যালটা এটা কিন্তু ব্যবহার করি। এটার উদ্দেশ্য হচ্ছে টু ইমপ্রুভ দ্য স্ট্রেংথ এন্ড হচ্ছে টু ইনক্রিজ দ্য লাস্টার। ক্লিয়ার? তারপর বলা আছে ন্যাপিং বা সুইডিং। ন্যাপিং বা সুইডিং এটা কার পার্ট? ফিনিশিং এর পার্ট। ন্যাপিং এর কাজ কি? অর্থাৎ আমরা হচ্ছে যে ফিনিশিং এর পার্টগুলো করা আমরা করেছিলাম। ক্যালেন্ডারিং এর উদ্দেশ্য কি করেছিলাম? অর্থাৎ টু প্রেস এন্ড স্মুথ দ্য ফেব্রিক, অর্থাৎ ন্যাপিং বা রেজিং এর যেটা করা হয় কাপড়ের পায়েল তো ছিল আমরা কাপড়ের মাঝে ভুরভুরি ওঠে না, যেটাকে পায়েল বলা হয়, এই পায়েলগুলো একদম একই লেয়ারে কাটা হয়। ঠিক আছে? যেটা কাটা হলে কি মাঝে মাঝে আমরা দেখি না কাপড়ের মধ্যে কি হয় সুতা উপরে উঠে থাকে, বিষয়টা কিন্তু একটু খারাপ লাগে, সুতা উঠে আসে তাই না? তো এরকম সুতা যখন উঠে থাকে তখন কি করা হয়, গার্মেন্টসে তোমরা দেখবা যে কাপড়গুলো কেটে কেটে দেওয়া হয় তাই না? ওটা কি ওই যে সুইডিং এর যেটা উদ্দেশ্য বা রেজিং এর যেটা উদ্দেশ্য যে পাইল যে থাকে ওই পাইলগুলো সেম লেন্থে কাটা হবে, সমানভাবে কাটা হবে, সেটা হচ্ছে কি রেজিং। ঠিক আছে? আর সুইডিং করার উদ্দেশ্য হচ্ছে সুইডিং অথবা ব্রাশিং হচ্ছে ওয়ান কাইন্ড অফ সফটওয়্যার ব্যবহার করা হয়। এটার উদ্দেশ্য হচ্ছে মাঝে মাঝে তোমরা দেখো না যে আমরা বলি যে বালিশের যে কভারগুলো থাকে কভারগুলো দেখবা যে প্লিজ টাইপের থাকে, ওগুলোকে ব্রাশ করা হয়। ওগুলো কি করা হয়? ব্রাশ করা হয়। প্লিজ কাপড় আমরা চিনি না, আমরা যে সাধারণত যে করি হ্যাঁ ওগুলো হচ্ছে প্লিজ কাপড়, কিন্তু বুঝছো ওগুলো ব্রাশ করা হয়। ঠিক আছে? এগুলো মনে রাখতে হবে। তারপর শেয়ারিং কি? শেয়ারিং এর কাজ কি? তোমাদের বলেছিলাম শেয়ারিং এর কাজ কি? মনে আছে? তারপর বলেছে সফেনিং। আচ্ছা আমরা শেয়ারিং এর সবগুলো ডিটেইলস আছে, প্যারা করার দরকার নেই। হ্যাঁ যদি কোনো কিছু ভুলে যাও কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে আমরা মানুষ মাত্রই ভুল করবো আর শিখবো। হ্যাঁ আমরা যতদিন যাবো শিখবো, আর এখানে ক্লাসে আসতে আমরা সব পারবো এমন না। যদিও আমরা চাকরি করি কিন্তু চাকরি তো এক একদিন এক এক সেকশনে চাকরি করে, সো সবার পক্ষে সব কিছু ম্যানেজ করা কিন্তু এত ইজি না। সো ভয় পাওয়ারও কিছু নাই, যদি কোশ্চেন থাকে অবশ্যই আমরা করবো, এখানে শেখার জন্য আমরা আসছি। ঠিক আছে? আমরা শেয়ারিং থেকে শুরু করে ন্যাপিং সুইডিং সবগুলো ডিটেলস করবো পরবর্তী স্লাইডগুলোতে আমরা দেখবো। ফাংশনাল ক্ষেত্রে কি বলেছি? ক্রিজ রেজিস্ট্যান্স। ক্রিজ মানে আমরা বুঝি ক্রিজ ভাঁজের যে স্থায়িত্ব, রেজিস্ট্যান্স মানে হচ্ছে ফিজিক্সের ভাষায় বলা হয় রোধ, আর এটাকে বলা হয় স্থায়িত্ব। ঠিক আছে? অ্যান্টিমাইক্রোবাল, তোমরা এই জিনিসটা বুঝবো না। অ্যান্টিমাইক্রোবাল টেস্ট হচ্ছে গুরুত্বপূর্ণ একটা টেস্ট যেটা টেক্সটাইল ক্ষেত্রে এখন করা হয়। অ্যান্টিমাইক্রোবাল টেস্ট হচ্ছে একটা ব্যাকটেরিয়া, আমরা যে ব্যাকটেরিয়াগুলো মাঝে মাঝে আমরা দেখি কি করি, আমরা যে হচ্ছে খাই পাউরুটি খাই, দীর্ঘদিন রেখে দিলে কি পাউরুটির উপর কি হয় ছত্রাক জন্ম হয় বা ব্যাকটেরিয়া জন্ম নেয়। এখন টেক্সটাইলে এখন যারা গবেষণা করছে তারা ব্যাকটেরিয়াকে কাজে লাগিয়ে কিভাবে কি করতেছে, অ্যান্টিমাইক্রোবাল টেস্ট হচ্ছে এমন একটা টেস্ট যে এই ব্যাকটেরিয়া আছে না, এই ব্যাকটেরিয়াকে কাজে লাগিয়ে তোমার হচ্ছে ধরো আমরা পুডিং খেয়েছি, তো পুডিংয়ে কি দেওয়া হয়, ভিতরে হচ্ছে বিভিন্ন ধরনের সংমিশ্রণ দেওয়া হয় পুডিং, যেটা আমার ভালো লাগে, যেমন দেখো না পুডিং দেওয়া হয়, বাদাম দেওয়া হয়, বিভিন্ন কিছু দেওয়া হয়। এখন অ্যান্টিমাইক্রোবাল টেস্ট টেক্সটাইল এভাবে করা হচ্ছে, যেমন ধরো কালো জিরা তো আমরা সবাই চিনি তাই না? এই কালো জিরাতে এই ব্যাকটেরিয়ার মাধ্যমে এমনভাবে কাপড়ের মধ্যে সেট আপ করে দেওয়া হয়, যদি ওই কালো জিরা অ্যান্টিমাইক্রোবাল টেস্ট করে ব্যাকটেরিয়ার মাধ্যমে যদি কাপড়ের মধ্যে পুডিং করে দেওয়া হয় তাহলে ওই কাপড়ের স্থায়িত্ব ভালো হবে। তারপরে হচ্ছে মাঝে মাঝে দেখো না কাপড়ে কিন্তু আমাদের কিছু হলেই কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ওর স্ট্রেংথটা অনেক বৃদ্ধি পায়। এই ধরনের মানে বিকল্প চিন্তাধারা যারা টেক্সটাইল এখন রিসার্চ করে তারা কিন্তু করতেছে। অ্যান্টিমাইক্রোবাল টেস্ট খুবই গুরুত্বপূর্ণ একটা টেস্ট। এই টেস্টের উদ্দেশ্য হচ্ছে যে ব্যাকটেরিয়াগুলো আছে এই ব্যাকটেরিয়াগুলো কাজে লাগে ফেব্রিকে পুডিং দিয়ে ফেব্রিকের স্ট্রেংথ সৌন্দর্য থেকে শুরু করে ফেব্রিকের স্থায়িত্ব আগের থেকে বৃদ্ধি পাবে। এটা কিন্তু অলরেডি চলতেছে, এটা একটু মানে অবাক করার বিষয় না, বাট অবাক করা না, এটা কিন্তু বিষয় এখন খুবই ইজিলি করা আছে। এটাকে কি ব্যবহার করা, ইমালশন ব্যবহার করা হয়। ইমালশন তো আমরা চিনি, ইমালশন চিনি না, কোয়াগুলেশন এগুলো নাম শুনে নেই। আচ্ছা আমরা মাঝে মাঝে শরবত বানাই, শরবতে কি হয় মাঝে মাঝে ছাঁকনি দিই, ছাঁকনি দেওয়ার উদ্দেশ্য কি? হ্যাঁ কারণ মিশ্রণ যেন ভালো হয়, আমরা যে ময়লাটা থাকে ওই ময়লাটা যেন নিচে পড়ে যায়। যেমন আমরা ইটিপি প্ল্যান করি, ইটিপি প্ল্যানে যে কোয়াগুলেশন আছে তাই না, কোয়াগুলেশন আছে, টাঙ্ক আছে, টাঙ্কের মধ্যে কি করা হয় যে হচ্ছে মাঝে মাঝে ওখানে কি করা হয় বলেন তো, ওখানে হচ্ছে কি করা হয় ছাঁকনি দেওয়া হয়। ছাঁকনি কেন দেওয়া হয়? কারণ হচ্ছে ইটিপি মানে তো পানি যাবে তাই না, বাট পানির সাথে কিছু
কঠিন পদার্থ যায়, যেমন ধরেন কাপড় হতে পারে, মেটাল হতে পারে, এগুলো যখন যায় তখন কি হয়, ছাঁকনি দিলে আটকে যায়, হ্যাঁ করা হয়। তো ইমালশনের মধ্যে একটা প্রসেস করা হয়, যেমন তেল। ইমালশন মানে কি, যেগুলো তরল পদার্থ, তেলকে কাজে লাগায় এই যে পুডিংটা করা হয়, এটার জন্য ইমালশনটা ব্যবহার করা হয়। তবে এতটুকু ধারণা রাখো যে অ্যান্টিমাইক্রোবায়াল টেস্ট, বাংলাদেশে আমাদের টেক্সটাইল যেহেতু আমরা পড়াশোনা করি, ধীরে ধীরে এই অ্যান্টিমাইক্রোবায়াল টেস্টটা অনেক বৃদ্ধি পাচ্ছে। এটার উদ্দেশ্য হচ্ছে কোনো একটা মানে পদার্থকে কাজে লাগায় কাপড়ের স্থিতি কীভাবে বৃদ্ধি করা যায়। আমরা সাধারণত কী করি, ডাইং ফিনিশিং করে কাপড় যেভাবে ট্রেডিশনাল প্রসেস অবলম্বন করি সেভাবে করি, বাট এই প্রসেসটাকে সরায়ে নতুনভাবে অ্যান্টিমাইক্রোবায়াল টেস্ট প্রতিস্থাপন করে কাপড়ের স্থায়িত্ব কীভাবে বৃদ্ধি করা যায়, সেটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবায়াল টেস্ট। ক্লিয়ার? এটা মনে থাকবে। তারপরে কি বলা আছে, ফ্লেম রেজিস্ট্যান্ট। আমরা হচ্ছে মাঝে মাঝে যারা ফায়ার সার্ভিসে যারা জব করে তারা কি করে, যে কাপড়গুলো পরিধান করে সেই কাপড়গুলো দেখবে যে ফ্লেম রেজিস্ট্যান্ট, অর্থাৎ হচ্ছে কী হয়, আগুন লাগলেও খুব সহজে আগুন লাগবে না, তাই না? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। আবার তারপরে তোমার আরেকটা জিনিস দেখো, ছাতা। ছাতা ব্যবহার কোনটা বলো তো? ছাতা ব্যবহার করলে কি হয়, আমাদের গায়ে কি পানি লাগে? কেন লাগে? ওয়াটারপ্রুফ ফেব্রিক, তাই না? ওয়াটারপ্রুফ ফেব্রিকটা আমরা এগুলো নিয়ে পড়বো, টেক্সটাইল কিন্তু ফিনিশিং এগুলো আছে, যতদূর যাবো সেগুলো পড়বো। এই যে ওয়াটারপ্রুফ বা রিপ্লেন্ট বলা হয়, আছে কিন্তু ওগুলো, হ্যাঁ ছাতা। তো এগুলো আর কি। তাহলে অ্যাস্থেটিক ফিনিশের মধ্যে যে এগুলো আছে, মার্শাল নেপিং, সুইডিং, শেয়ারিং, আর হচ্ছে ফাংশনাল ফিনিশের মধ্যে এই পার্টগুলো আছে। ক্লিয়ার? এখন আসো, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি, ক্লাসিফিকেশন ফিনিশিং। আমরা যেটা দেখলাম দুই ধরনের ফিনিশিং, একটা হচ্ছে কি কেমিক্যাল ফিনিশিং আর একটা হচ্ছে মেকানিক্যাল ফিনিশিং, তাই না? এখন দেখো মেকানিক্যাল ফিনিশিং কিন্তু আবার দুই ধরনের হয়। কয় ধরনের হয়? একটা কি বলো, টেম্পোরারি, আর একটা হচ্ছে পার্মানেন্ট বা ডিউরেবল। দেখছো পার্মানেন্টের ক্ষেত্রে কি, এই টেম্পোরারি ক্ষেত্রে কি বলা হচ্ছে বলো তো, a finish which is not stable and goes up after the first one is known as temporary finish। অর্থাৎ কিছু কিছু কাপড়ে দেখবা যে ফিনিশিং করার পরেও কি হয়, প্রথম কাপড় ধোবা নষ্ট হয়ে যাচ্ছে। যেমন লাল কালারের কাপড় দেখবা যে ম্যাক্সিমাম কি হয়, নষ্ট হয়ে যায়। কেন বলো তো? এখানে এক ধরনের ডাইস ইউজ করা হয়। কি ডাইস ইউজ করা হয় তোমাদের বলেছিলাম, আমরা তো সবসময় রিঅ্যাক্টিভ ডাই ইউজ করি কটন ডিফেক্টে। আর একটা ডাইস আছে সেটা হচ্ছে ডিরেক্ট ডাই। ডিরেক্ট ডাই যদি ইউজ করি কোনো কাপড়ে, সে কাপড়ের স্থায়িত্ব, কালার ফাস্টনেস খুবই খারাপ। বলেছিলাম কেন বলেছিলাম যে ডিরেক্ট ডাইয়ের একটা হাইড্রোজেন বন্ড থাকে, এই হাইড্রোজেন বন্ডটা হচ্ছে খুবই দুর্বল বন্ড, সহজে ভেঙে যায় আর সহজে করে। এই জন্য কি হয়, ডিরেক্ট ডাই যদি ওয়াশ ফাস্টনেসটা খুবই খারাপ, বাট রিঅ্যাক্টিভ ডাইয়ের ক্ষেত্রে ফাস্টনেসটা কিন্তু অনেক ভালো। কারণ হচ্ছে কি, খুব সহজে এরা ভিতরে প্রবেশ করতে পারে, আবার বাইরে যেতে পারে না। কারণ কি, এর কারণটাও তো বলেছিলাম, তাই না? এরকম একটা উদাহরণ দিয়েছিলাম, আমরা হচ্ছে সল্ট ব্যবহার করি। সল্টের ব্যবহার করার উদ্দেশ্য কি, যেন ডাইসগুলো ফাইবারের গায়ে লেগে যায়, তাই না? কিন্তু আমরা জানি যে কটনটা যেটা ব্যবহার করে সেটা আয়নিক, তাই না? ফাইবারটাও কি নেগেটিভ আয়ন। তো নেগেটিভ সবসময় কি করবে, বিকর্ষণ করবে, তাই না? মানে হচ্ছে কি, সমজাতীয় আয়ন সবসময় কি করে, বিকর্ষণ করে, রিপালস করে। আর হচ্ছে বিপরীতধর্মী আয়ন আকর্ষণ করে বা অ্যাট্রাকটিভ করে। তো সোডিয়াম এখন তো যেহেতু মাইনাস, দুটাই মাইনাস, তাহলে কি আকর্ষণ করবে না, তাই না? এই জন্য আমরা যখন সল্ট ব্যবহার করি, সল্টের কি হয়, এই যে একটা সোডিয়াম আয়ন আছে, এই আয়নটা কি করে, তখন আকর্ষণ করে এখানকার একটা নেগেটিভ আয়নের সাথে। এই জন্য কি হয়, আকর্ষণ বলতে আসলে এটা আকর্ষণ তো অবশ্যই করে, বাট কাছাকাছি, এই যে ডাইসগুলো আছে ফাইবারে খুব কাছাকাছি ক্লোজ হয়ে যায়, তখনই কিন্তু রিয়াকশনটা ঘটে। তার আগে রিয়াকশন হওয়া পসিবল না। বাট আমরা সাধারণত জানি ডিরেক্ট ডাইয়ের ক্ষেত্রে যেহেতু হাইড্রোজেন বন্ড থাকে, আমরা কি করি, পানি, তাই না? পানিকে আমরা খুব সহজে ভাঙি, খুব সহজে ভাঙি না? তো এই জন্য হাইড্রোজেন প্লাস আয়ন যেটা খুব দুর্বল বন্ড, খুব সহজে ভিতরে প্রবেশ করতে হয়, বাইরে যেতে পারে। এই জন্য দেখবা যে লাল যে রেড যে কাপড়গুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিরেক্ট ডাই ব্যবহার করা হয়, যেটা কি কাপড়ের ওয়াশ প্রসেসটা অনেক খারাপ। ক্লিয়ার? তাহলে কি বলবো, টেম্পোরারি বলতে বোঝানো হবে যে প্রথম একটা ওয়াশ দিলে যে কাপড়ের কালারটা নষ্ট হয়ে যায় সেটাকে বলা হয় টেম্পোরারি। টেম্পোরারি মানে তো বোঝো সাময়িক সময়ের জন্য, যেমন তত্ত্বাবধায়ক সরকার যেটা আছে সাময়িক সময়ের জন্য, টেম্পোরারি প্রসেস, তাই না? এরকম একটা কনসেপ্ট। তাহলে এগুলোর মধ্যে আছে ক্যালেন্ডারি, ইমপ্রোজিং, স্টার্জিং, শোভেনিং। আর পার্মানেন্টের ক্ষেত্রে কি বলা হয়েছে বলো তো, ডাজ নট ডিসেবল এন্ড রিমেইন আনএফেক্টেড থ্রু অল দ্য কন্ডিশন এন্ড ওয়্যার ওয়াশিং ট্রিটমেন্ট। অর্থাৎ তুমি কাপড়টা পরো, কাপড়টা ওয়াশ করো, যে কোনো প্রসেসে যাও, যে কাপড়ে তুমি যেভাবে কালার, সে কালারটা থাকবে। ক্লিয়ার? এই জিনিসটা মনে রাখতে হবে। সেই টু বি পার্মানেন্ট ফিনিশ, এটাকে বলা হয় পার্মানেন্ট ফিনিশ। কি করা হয়, রেজিং, সানফোরাইজিং। সানফোরাইজিং মানে তো জানো, সানফোরাইজিং কি বলো তো? সানফোরাইজিং করা হয়, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসেস, এটাও আমরা দেখবো আর কি ধীরে ধীরে। ক্লিয়ার? ওখানে স্কুলগুলো ঠিক করা হয়, হুম। জিএসএম বৃদ্ধি করা হয়।
তারপরে এখন আসো ক্যালেন্ডারিং। এই যেহেতু বললাম এগুলো কিন্তু জানা দরকার। ক্যালেন্ডারিংটা হচ্ছে মেকানিক্যাল ফিনিশিং এর একটা পার্ট। ক্যালেন্ডারিং কি? মেকানিক্যাল ফিনিশিং এর মতো। ক্যালেন্ডারিং এর উদ্দেশ্য কি? ক্যালেন্ডারিং এর উদ্দেশ্য হচ্ছে টু ইমপ্রুভ দ্য ফেব্রিক হ্যান্ডেল অ্যান্ড টু স্মুথ, অর্থাৎ এই যে কাপড়টা আমরা ব্যবহার করি কাপড়টা যেন স্মুথলি পাস হয়ে যায়। প্রথমে কি করা হয়? ক্যালেন্ডারিং করা হয়, মনে থাকবে। আরেকটা কি করা হয়? টু কম্প্রেস এবং রিডিউস ইটস থিকনেস। আচ্ছা, কাপড়ে আমরা তো দেখছি প্রথমে হচ্ছে কাপড়টা যখন ফিনিশিং এর শুরুতে হয় তখন কি করা হয় বলো তো? কাপড়টা যখন ডাইং করা শেষ ফিনিশিং এ যাবে, ফিনিশিং শুরুতে কি কোন পার্ট থাকে? কাপড়টা নিয়ে যে একটা ব্লেড দিয়ে যে কাটা হয়, হাইড্রো এক্সট্রাক্টিং মেশিন নাম শোনো না? হাইড্রো এক্সট্রাক্টর মেশিন, হাইড্রো এক্সট্রাক্টর মেশিন, নিষ্কাশন করা, নিষ্কাশন করা হাইড্রো এক্সট্রাক্টর। পানি নিংড়ানো হয়, মানে প্রায় 70-80%। হ্যাঁ, অর্থাৎ হচ্ছে আমরা কাপড় যে কাচি তারপর একটা প্রেস করে না দুই হাত দিয়ে, মানে এক্সট্রা যে পানিগুলো আছে সেটা দূর হয়। হ্যাঁ, হাইড্রো এক্সট্রাক্টর মেশিনের কাজ হচ্ছে এক্সেস যে পানিগুলো আছে সেই পানিগুলো রিমুভ করে দেওয়া। বুঝা গেছে? ওখানে দেখবা যে নিটিং এর সময় একটা নিডল বরাবর একটা দাগ থাকে কাপড় কাটার জন্য, নিডল মার্ক যেটা দেওয়া থাকে। এটা কি হয়? এখানে যখন কাপড় কাটা হয় এখানে একটা ব্লেড থাকে, তাই না? ব্লেড অনুযায়ী কাপড়টা স্লিটিং বলা হয়, স্লিটিং। তাহলে কাপড়টা ওভাবে কেটে আবার কি হয়? কাপড়টা আবার জোড়াতে হয়। এটা কেন করা হয় কেউ কি জানো? কাপড়টা কেটে আবার জোড়া দেওয়া হয় কেন? কাপড়টা তো আমি কাটলাম, হ্যাঁ কেন করা হয়? আমি জোড়া দিলাম না, তাহলে সমস্যা কি ছিল? ধরো আমি স্লিটিং করলাম কাপড়টা স্লিটিং করে আবার কি হয়? ওখানে কিন্তু মেশিন আছে, কাপড়টা জোড়া দেওয়া হয়। এই জোড়া দেওয়ার উদ্দেশ্য কি? ডায়া। আর কি হতে পারে? না, ডায়া না। আসলে কাপড়টা জোড়া দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কাপড়টা তো কন্টিনিউয়াস, অনেক লম্বা ধরে গার্ড থাকে কাপড়ের, তাই না? তো যখন হচ্ছে এই কাপড়গুলো যখন আবার হচ্ছে পরবর্তী যে প্রসেসগুলো করে, তো কাপড়গুলো হচ্ছে বিচ্ছিন্নভাবে থাকে, কিন্তু জোড়া দিয়ে থাকলে কি হবে? পরবর্তী যে প্রসেসগুলো আছে তখন কি হয়? এমনি টান দিলে খুলে যায়, তখন ওই প্রসেসগুলো করতে সুবিধা হয় আর কি। বুঝছো? যেহেতু লং কাপড়টা তখন পরিমাপ করা হয় না যে এতটুকু কাপড়ে আমি কেটে ফেলবো, এরকম তো না। একটা নির্দিষ্ট পরিমাণ কেটে ওইভাবে জোড়া দেওয়া হয়, কারণ কি পরবর্তী যে প্রসেসগুলো আছে করতে সুবিধা হবে, তাই না? এটা ক্লিয়ার? টু ইনক্রিজ দ্য লাস্টার অবশ্যই উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য ব্যবহার করা ক্যালেন্ডারিং। তারপর হচ্ছে কি ইয়ান স্লিপেজ, সারফেস প্যাটার্নিং বা ইনক্লুসিভ। আচ্ছা, ইয়ান স্লিপেজ কি? টু রিডিউস দ্য ইয়ান স্লিপেজ মানে বোঝো? স্লিপ করে যাও, মাঝে মাঝে বোঝো না? স্লিপ করে যাও, মাঝে মাঝে দেখবা তোমার শার্ট কাপড়ে সুইং করা হয়, মাঝে মাঝে এক সুতা হচ্ছে, মাঝে মাঝে দেখো যেখানে সুইংটা পরে না, স্লিপেজ হয়ে গেছে। তো ক্যালেন্ডারিং এ এমন একটা প্রসেস যেন যখন আমি সুইং করবো স্মুথলি চলে যাবে, কোনো যেন সুইং যেন কোনো সুতা যেন মিসিং না হয়, ঠিক আছে? ইয়ান স্লিপেজ এটাকে ক্যালেন্ডারিংটা কি করে দেয়? রিডিউস করে দেয়। এটা বলে স্লিপ হয়ে যায়। মানুষ কথা বলতে বলতে কি হয় দেখবে যে এমন কিছু ওয়ার্ড বলে গেছে, মানুষ বলে না মুখ খুশকে চলে গেছে, স্লিপেজ হয়ে যাওয়া। তেমনই সুইং করার ক্ষেত্রে যেটা করা হয় যে সুতা সুইং করতে করতে হুট করে কি হয় যায় সুইংটা মিস্টেক হয়ে গেছে, মাঝে মাঝে তো এরকম হয়। ক্লিয়ার? তারপরে আসো কম্প্যাক্টিং মেশিনের কাজ কি? আমরা এই পর্যন্ত পরে আজকে শেষ করবো। কম্প্যাক্টিং মেশিনের কাজ কি? কম্প্যাক্টিং মেশিনের দেখো, কম্প্যাক্টিং মেশিনের কাজ হচ্ছে ডিউরেবল ফিনিশিং। আচ্ছা, ফাইবার তো দুই ধরনের, কি কি? প্রাকৃতিক ফাইবার আর কৃত্রিম ফাইবার। ন্যাচারাল ফাইবার হচ্ছে ম্যানমেড ফাইবার যেগুলো সেগুলো হচ্ছে মানুষ দ্বারা তৈরি, তাই না? তো যেটা করা হয় কম্প্যাক্টিং মেশিনের একটা গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে কি ডাইমেনশন স্টেবিলিটি কন্ট্রোল করা। আমি গত ক্লাসগুলোতে বলেছিলাম যে কাপড়ের ডাইমেনশন স্টেবিলিটি কন্ট্রোল করা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেন বলেছিলাম বলেন তো? কারণ হচ্ছে কাপড়ের ডায়া যদি ঠিক না থাকে তাহলে কি হবে? যে মার্কেট করে আমরা ডায়া নির্দিষ্ট করে দিচ্ছি যে এই জায়গাতে কাপড়, হ্যাঁ, ডায়া যদি ঠিক না থাকে তাহলে আমার মার্কেট ঠিক থাকবে না, অর্থাৎ হোল যে প্রসেস সেই প্রসেসটা কি করবে? কলাপস করবে। হোল যে প্রসেসটা আছে সেই প্রসেসটা কি হবে? কলাপস করবে, ঠিক আছে? তো এই জন্য যেটা করা হয় কম্প্যাক্টিং মেশিনের যে কাজ ডাইমেনশন স্টেবিলিটি কন্ট্রোল করা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ডাইমেনশন স্টেবিলিটি কন্ট্রোল করতে হবে। ডাইমেনশন স্টেবিলিটি কন্ট্রোল না থাকলে আমরা কাপড়ের তো জিএসএম ঠিক থাকবে না, কারণ আমরা কাপড় বিক্রি করি জিএসএম এর উপর, তাই না? গ্রাম পার স্কোয়ার মিটার, তাই না? এই জন্য এটা কন্ট্রোল করা খুবই দরকার। এটা একটু মনে রাখবা। এখানে যেটা দেওয়া আছে এটা না দিয়ে এভাবেও দেওয়া যেতে পারে টু কন্ট্রোল দ্য ডাইমেনশন আর স্টেবিলিটি। আরেকটা জিনিস করা হয় কাপড়ে হিট সেট করা হয়। আমরা স্ট্যান্ডার্ড মেশিনের নাম শুনেছি, স্ট্যান্ডার্ড মেশিনের গুরুত্বপূর্ণ একটা ফাংশন হচ্ছে হিট সেট করে দেওয়া হয়। কেন হিট সেট করে দেওয়া হয়? হ্যাঁ, লেখা কাপড় হিট সেট করা হয়। হিট সেট করার উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা লেখা কাপড় দেখো কি করি, আমরা যখন টানি লম্বা করি আবার পূর্ব অবস্থায় ফিরে আসে,
হিট সেট করার উদ্দেশ্য হচ্ছে স্টেবল করে দেওয়া, হিট সেটিং এর উদ্দেশ্য হচ্ছে কাপড়টাকে স্টেবল করে দেওয়া। অর্থাৎ যেহেতু ল্যাকড়া কাপড়ে স্টেবল থাকে না, বাট যদি হিট সেট করে দেওয়া হয় কাপড়টা কিন্তু স্টেবল থাকবে। ল্যাকড়া কাপড়ে একটাই সমস্যা যে কাপড় উপরে উঠে আসে, এই জন্য হ্যাঁ উপরে উঠে আসে, তো এই জন্য যেটা করা হয় সেটা হিট সেট করে দেওয়া। হিট সেট করলে কাপড়টা কি থাকবে, হ্যাঁ এই জন্য মনে রাখতে হবে স্ট্যান্ডার্ড মেশিন কিন্তু গুরুত্বপূর্ণ একটা মেশিন ফিনিশিংয়ে। তো কেউ যদি জিজ্ঞাসা করে যে স্ট্যান্ডার্ড মেশিনের ফাংশন কি, প্রথমটা কি বলবো, প্রথমটাই হবে হিট সেট করা, এটা হচ্ছে মেইন ফাংশন, ঠিক আছে। তারপর সানফোরাইজিং, সানফোরাইজিং কীভাবে করা হয় বলো তো? সানফোরাইজিং করার উদ্দেশ্য হচ্ছে যেটা বলবো সিঙ্কেজটা কন্ট্রোল করা হয় সানফোরাইজিং মেশিনে, ঠিক আছে, এটা মনে রাখলেই হবে। হ্যাঁ আরেকটা আছে সুইডিং, সুইডিং করার উদ্দেশ্য কি? সুইডিং করার উদ্দেশ্য কি একটু আগে বললাম, দেখো কি বলা আছে, দেখো দিস প্রসেস ক্যারিড আউট মেইন রোলার কোটেড অ্যাব্রেশন মেটেরিয়াল। আচ্ছা, সুইডিং ইজ এ মেকানিক্যাল ফিনিশিং হুইচ ইজ ফেব্রিক অ্যাপ্লাইড অন বোথ সাইড রেজ টু ক্রিয়েট এ ফাইবারাস সারফেস। দ্য ফাইবারস হ্যাভ ইমপ্রুভ দ্য ফেব্রিক অ্যাপিয়ারেন্স। সুইডিং করার উদ্দেশ্যই হচ্ছে, আবার শুধু সুইডিং না, ব্রাশিং বলো, ক্যালেন্ডারিং বলো, যতগুলো মেকানিক্যাল ফিনিশিং এর প্রসেসগুলো আছে সবগুলো প্রসেসের উদ্দেশ্যই হচ্ছে ফেব্রিকের অ্যাপিয়ারেন্সটা বৃদ্ধি করা। যদি কোনো পরীক্ষা হয় না মনে থাকে যে কি লিখবো না লিখবো, একটা জিনিস অবশ্যই লিখবো, সেটা ফেব্রিকের অ্যাপিয়ারেন্সটা বৃদ্ধি করে সবাই। 2 নম্বরটা লিখতে পারো ডাইমেনশন স্টেবিলিটি কন্ট্রোল করে, শিঙ্কেজটা রিমুভ করে। এই জিনিসগুলো সবগুলো প্রসেসের ক্ষেত্রে কিন্তু সেম, অর্থাৎ মেকানিক্যাল ফিনিশিং আর কেমিক্যাল ফিনিশিং আর যেই ফিনিশিংয়ে বলো সবগুলো উদ্দেশ্যই কিন্তু ওই দুইটার মধ্যেই পড়বে, ফাংশনাল প্রপার্টিসটা বৃদ্ধি করা আর হচ্ছে অ্যাপিয়ারেন্সটা ইমপ্রুভ করা, ঠিক আছে। এই জিনিসগুলো মনে রাখতে হবে, হ্যাঁ ঠিক আছে। এখন এই সুইডিংটা কীভাবে করা হয় সেই প্রসেসগুলো সম্পর্কে আমরা নেক্সট ক্লাসগুলোতে আরও ডিটেলসভাবে আলোচনা করবো। এই ক্লাস নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে হবে। আছে আজকে তাহলে এই পর্যন্ত, হ্যাঁ এখন ভিডিওটা অফ করে দাও।